আমাদের ভূমিভিত্তিক অনুশীলনে যে কত রত্ন এখানে লুকানো আছে সেটা আপনারা এখনই প্রমাণ পাচ্ছেন যে আমাদের এই অনুশীলনের গৌরব গর্ব গুণী শিল্পী আমাদের বাবুর সুযোগ্য খ্যাতিমান শিল্পী তাকে আপনারা চেনেন আমাদের নুরুজ্জামান ওনার গান আপনারা শুনেছেন কিনা আমি জানি না অপূর্ব ওনার সেই গায়কী ঢং আমার এখনো মনে আছে তো এই যে আমরা একত্র এখন হয়েছি কিছুক্ষণ পর কিন্তু আমরা থাকবো না চলে যাবো তাই না আমরা এখানে অল্প সময়ের জন্য আছি কিছুক্ষণ পর আজকের এই অনুষ্ঠান আজকের এই মুহূর্তটা অতীত হয়ে যাবে কারোর সাথে আর কারো দেখা হবে না আমি জানি না আবার পরে কবে দেখা হবে বা দেখা আদৌ হবে কিনা আমরা অনেকেই এখান থেকে হারিয়ে যাব তাই না আমার অনেক বন্ধুরা হারিয়ে গেছে আপনারা জানেন আমার দীর্ঘদিনের সাথী ডাক্তার শাহুল আলম ডাক্তার গুরুদাস সরকার আমি তাদের সাথে আন্দোলন করেছি দীর্ঘ সময় তারা আজকে নাই আমি তাদের সাথে আমারও যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আপনারা হয়তো আগামী ক্লাসে আমাকে দেখতে পাবেন কিনা আমি জানি না আমাদের অনেক বন্ধুরা হারিয়ে যাবে কিন্তু আজকের এই আধুনিক প্রযুক্তি এই অনুষ্ঠানটাকে আমরা ধরে রাখতে পারি ইচ্ছে করলে তাই না আজকে থেকে 10 বছর 5 বছর পরে যদি আমরা আবার আমাদের এই মুখগুলোকে আমাদের এই স্মৃতিটাকে আমরা ক্যামেরা বন্দি করে রাখতে পারি ইউটিউবে ধরে রাখতে পারি যারা বেঁচে থাকবে তারা কিন্তু এই মুখগুলোকে তারা দেখতে পারবে আজকের এই কথাগুলো শুনতে পারবে আজকের এই আমাদের গুণী শিল্পী আমাদের এই রত্নদের গান তারা শুনতে পারবে আমরা নিজেরাও যখন আমাদের নিজেদের চেহারা দেখব নিজেদের কথা শুনবো নিজেরাই নিজেদের বক্তব্য শুনবো তখন আমরা কিন্তু অনেক পুলকিত হব তাই না এটা তখন সময় হয়ে যাবে কি অনেক মূল্যবান একটা অ্যাসেটস হয়ে যাবে তো তাই আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটাকে গুরুত্বপূর্ণ অংশগুলিকে আমরা ভিডিও ধারণ করব এবং ইউটিউবে এটা দেওয়া হবে যারা ইন্টারনেট ঘাটেন যারা নেটে কাজ করেন তারা ঘরে বসে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন এবং আমরা দেখাতে চাই সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে যে আমরা একটা আদর্শের সম্মিলিত সৈনিক যারা আজকের এই আনন্দটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই ভাগ দিতে চাই আনন্দ ভাগ দিলে কি হয় আপনি যদি আনন্দের সাথে কিছু শেখেন এবং সেই আনন্দটা যদি অন্যকে ভাগ দেন তাহলে কি হয় জ্ঞান জ্ঞান আপনার আমার ভিতরে সঞ্চিত হয় এবং আনন্দ মানে আত্মার খোরাক আমরা কি তা চাই না আমরা অবশ্যই চাই যে আমাদের আত্মা শক্তিশালী হোক আত্মা মানে আত্মার একটা সমধর্মী শক্তি আছে তার নাম কি জীবনী শক্তি সেই জীবনী শক্তিকে যদি আমরা উজ্জীবিত করতে পারি শক্তিশালী করতে পারি তাহলে এই যে একটা মহাশত্রু আমাদের হারের কাছে দাঁড়ানো আছে সারা পৃথিবীকে আজকে তছনছ করে দিয়েছে সেই ঘাড়ের কাছে যে শত্রুটা আমাদের দাঁড়ানো আছে তাকে আমরা যদি পরাভূত করতে পারি সেই আনন্দের মাধ্যমে এটা সবচেয়ে বড় প্রাপ্তি অনেকদিন কিন্তু আমরা মন খুলে কথা বলতে পারি নাই হাসতে পারি নাই আনন্দ করতে পারি নাই দেখেন আমাকে দেখেন আগের সেই বলা কিন্তু নাই হ্যাঁ আমি কিন্তু 8 কেজি কমে গেছি যদিও আমার বেগম সাহেব 10 কেজি বেড়ে গেছে হ্যাঁ তো আমি 8 কেজি কমে গেছি এই নিরানন্দের কারণে হ্যাঁ এখন এই আনন্দটা আমরা এখান থেকে ধরে নিয়ে যেতে চাই আনন্দটাকে ধরে রাখতে চাই আনন্দটাকে আমরা সারা দেশে সারা পৃথিবীকে ছড়িয়ে দিতে চাই আপনারা আসতে একবার তাহলে আমরা কেউ মন বেজার করে রাখবো না অতি আনন্দের সাথে আমরা গান শুনবো আমাদের রত্ন ডাক্তার তানমিনা ডাক্তার নুরুজ্জামান আমাদের আরেক রত্ন আমাদের সবার স্নেহের আমাদের গর্বের আমাদের সকলের প্রিয় আমাদের চাকরি বাবুর মেয়ে প্রাচী আমার
নিঃশ্বাস, এটা আমাদের একটা স্মরণীয়। জীবনে তো অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু আমার মনে হয় আমার জীবনে যত আনন্দ পেয়ে থাকি না কেন, আজকের আনন্দটা একটা ব্যতিক্রম। আমি অনেক বড় বড় সেমিনার বক্তব্য রেখেছি, আমি অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটা আমার জীবনের একটা বিশাল অসম্পূর্ণ দিক ছিল। আমার অনেক ক্ষুধা ছিল যে কোথাও জানি একটা গ্যাপ থেকে গেল, সেই গ্যাপটা আজকে আমার পরিপূর্ণ হয়েছে। আমি আজকে পরিপূর্ণ আনন্দ নিয়ে যেতে পারবো, এবং আমি জানি না এটাই আমার শেষ হবে কিনা, কারণ আমার বন্ধুরা চলে গেছে। টাঙ্গাইলে আমি যতবার এসেছি, যতবার অনুষ্ঠান করেছি, আমার সাথীরা গুরুদাস সরকার, ডাক্তার ফারুক এলাহি, ডাক্তার শারফুল আলম, এদেরকে নিয়েই আমি অনুষ্ঠান করেছি, কিন্তু তারা বেশিরভাগ চলে গেছে। আমার মহান শিক্ষকরা চলে গেছে। তো আমি তাদের আদর্শে আপনাদের তৈরি করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি মাঝে মাঝে দু চারটি কথা বলবো, শেষে যদি করোনার উপরে কিছু কথা বলার সুযোগ আপনারা আমাকে দেন, সেটা নিয়ে আমি কথা বলবো। কষ্টতে আমার ভিতরে সেই কষ্টের বীজটা আমি বুনে দিলাম। তাহলে অন্যের ভালো চাওয়া, অন্যের ভালো করা, অন্যকে ভালোবাসা দেওয়ার জরুরিটা কতটুকু আপনারা কি মনে করেন? আমি যদি আমাকে ভালোবাসি, আমাকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই, আমি যদি আমাকে সুস্থ রাখতে চাই, তাহলে অন্যকে আগে ভালো বাঁচতে হবে। অন্যে আমার জন্য আমি যা কামনা করি, অন্যের জন্যও ঠিক তাই কামনা করতে হবে। বিন্দু মাত্র প্রতারণা, বিন্দু মাত্র ভিতরে যদি আমার দলদ থাকে, বুঝলেন যে এই বিষটা আমার দেহে আমি বলে দিলাম। তাহলে এই বিষটা যখন খুলে ফলে পরিপূর্ণ লাভ করে, তখন কিন্তু দেহে প্রকাশিত হয়ে একটা রোগের নামকরণ হয়। তাহলে সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে? সুস্থ থাকার জন্য প্রথম শর্তই হচ্ছে যে অন্যের মঙ্গল কামনা করতে হবে। আমার মতো করে অন্যকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসতে হবে। এই প্রেরণা যদি আমাদের থাকে সকলের, সবার ভিতরে, তাহলে আমি যে ভালোবাসবো, আমি যে মানুষকে দিব, সেই দানের জন্য আমি বাহিরের কিছু আশা করব না। এই ক্লাসকে যারা বাঁচিয়ে রেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তারা বিনিময়ে কি ভালোবাসা পেয়েছে? আমি পেয়েছি। আমার মতো একটা হাল খেতে থেকে উঠে আসা কৃষকের সন্তান, অজপাড়া গায়ের ছেলে, আমি যখন মাঠে ঘাটে প্রান্তরে বিভিন্ন দেশে যাই, অবাক হয়ে যাবেন যে আমাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে। আমার বেগম সাহেব আমার সাথে থাকতেই মেয়েরা আমাকে ধরে নিয়ে যায় সেলফি তুলবে। আমি মাঝে মাঝে মেয়েদের ভিড়ে হারিয়ে যাই। স্যারের স্মৃতি ধরে রাখবে, স্যারের খাবার টেবিলে নিয়ে গেলে দেখি তার এই এত খাবার সামনে আনে, কি বলবো, অবাক হয়ে যায় যে একজন মানুষকে এত বেশি ভালোবাসতে পারে মানুষে। যে আমি শারফুল আলম 8 জন লোক গিয়েছি একটা ডাক্তারের চেম্বার অনুষ্ঠান উদ্বোধন করতে, আমাদের জন্য খাসি জবাই করছে। কল্পনা করতে পারেন 8 জন মানুষের জন্য একটা খাসি জবাই করে, খাসি, মুরগি, গরু, মানে মাংসের যত আইটেম আছে সব খাটের ভিতরে সাজিয়ে রাখছে। অবাক হয়ে গেলাম যে অর্থাৎ এটা কি, আমি বললাম এই জন্য তো মানুষকে কত বেশি ভালোবাসলে এই রকম আপ্যায়ন করতে পারে। তাহলে আমার এই ভালোবাসাটা কি জন্য পেয়েছি? আমি অনেক বিত্তশালী হইতে পারি না, কিন্তু আমার মতো একজন বুড়ো মানুষ, আমার মনে হয় আমার সাথী সঙ্গীরা, এই যে আমার ছোট ভাই ওবায়দুল, আমার ছোট ভাই রুহুল আমিন, ওদের সাথে আমি যদি কোথাও যাই বলবে যে আমি ওদের ছোট ভাই, তাই বলবে না? আমি এরকম ভাবে আমার 67 আমার সাথীরা সবাই চলে গেছে, আমি শুধু আপনাদের ভালোবাসায় এখনো উজ্জীবিত আছি। আমি এখন আপনাদের সামনে কথা বলি, আমি এখনো ছুটে বেড়াই সারা বাংলাদেশে। কি কারণে?
কেন এত প্রাণ শক্তি পাই? কোথা থেকে পাই? আপনাদের ভালোবাসা থেকে পাই। তাহলে আমি আপনাদের সামনে একটা দৃষ্টান্ত, তাহলে নিখাত ভালোবাসা, নির্লোভ ভালোবাসা একজন আরেকজনকে দিলে বিনিময়ে কি পাওয়া যায়? ভালোবাসা, নিখুঁত নির্ভুল ভালোবাসা পাওয়া যায়। কিন্তু ভালোবাসায় খাত থাকা যাবে না। যদি আমার ভিতরে কোনো প্রতারণা বিন্দু পরিমাণ থাকে, কিন্তু সেই ভালোবাসাটা একটা ঘটনাই যথেষ্ট যে সেই ভালোবাসাটা বিফলে চলে যাবে। অর্থাৎ দান করার পরে যদি বিনিময় আশা করা হয়, দান করার পরে যদি অনুশোচনা আসে, সেই দানের কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। তো তাই আমি আশা করব এই ক্লাসে যারা উপস্থিত হন, যারা হবেন, যারা এই ক্লাসটাকে ধরে রাখছেন, তাদের প্রত্যেকের এটাই আদর্শ হওয়া উচিত যে আমি সবাইকে ভালোবাসা দেব, ভালোবাসবো। কার মতো করে? আমার মতো করে। আমি যেরকম আমাকে ভালোবাসি সেই রকম ভালোবাসা দেব। এই ক্লাস একদিন প্রাণ শক্তিতে ভরে উঠবে, আনন্দে ভরে উঠবে। এই ক্লাসে জায়গা দিতে পারবেন না। এই ক্লাস দীর্ঘস্থায়ী হবে, মহলা একদিন থাকবে না, কিন্তু আমার এই কথাগুলো থাকবে। আমি আমার মহান শিক্ষকদের আদর্শ আমি ধরে রেখেছি, চেষ্টা করেছি। আমি কতটুকু পারছি জানি না। আমি আমার যারা শিক্ষক ছিলেন, ডক্টর এ আলী, ডক্টর বাহাদুর মুর্শিদ, ডক্টর সিরাজুল ইসলাম স্যার, এদের মতো মহান শিক্ষকের সান্নিধ্য আমি পেয়েছি। এনারা ছিলেন হ্যানিম্যানের আদর্শের শৈলী। তাদেরকে সরাসরি মানা যেত যে অর্গাননকে এক বিন্দু পরিমাণ তারা অমান্য করতো না। অর্গাননের নির্দেশ মানে শিরোধার্য, কোনো রকম প্রশ্ন করা যাবে না। অর্থাৎ গুরুর আদর্শ আদেশকে একেবারে নির্ভুলভাবে মেনে চলার অঙ্গীকার তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তো আমি আশা করি আপনারাও যারা এই ক্লাস করেন, একটা নৌকা, এটা মনে করেন আমাদের এটা একটা জাহাজ বা নৌকা, যতগুলি সাবজেক্ট আছে সবগুলি হলো নৌকার একটা অংশ। কিন্তু একটা জিনিস যদি না থাকে, পিছনে জানি কি বলে ওটারে, পিছনে হাল। এই হাল ছাড়া যদি থাকে নৌকার অবস্থা কি হবে? আমি রেপার্টরি জানি, ম্যাথমেটিক্যাল জানি, গাইনিকোলজি জানি, প্যাথোলজি জানি, যত সাবজেক্ট আছে সবই আমি পণ্ডিত, কিন্তু একটা শুধু নাই, সেটার নাম কি? অর্গানন। অর্গাননের অপর নাম হাল। এই হালটা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি অর্গানন ব্যতীত এইখানে ক্লাস হয়, আমি জানি না অর্গানন গুরুত্ব দেওয়া হয় কিনা, অর্গানন পড়ানো হয় কিনা, অর্গাননের প্রতিটি ক্লাসে অর্গানন থাকা উচিত, মেনে চলার অঙ্গীকার থাকা উচিত। তাহলে আমাদের গতিটা কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে। শুধু ম্যাথমেটিক্যাল পড়ে কিন্তু আমরা ভালো ডাক্তার কেউ হতে পারবো না। তরুণ লোক হয়তো ভালো হবে, কিছু তরুণ লোক তেমনি ভালো হয়, এটা গল্প করে কোনো লাভ নাই। কিন্তু একটা চিররোগ যেটা কবরের দ্বার পর্যন্ত পৌঁছাবে, সেই রোগ ভালো করার নাম হচ্ছে হোমিওপ্যাথি, ওইটার নাম হচ্ছে কৃতিত্ব। এখন ওই রোগটা ভালো করতে আমাদের কত সময় লাগে? দীর্ঘ সময় পর পাড়ি দিতে হয়। দীর্ঘ সময়ের ইতিহাসের ভিত্তিতে আমাদের চিকিৎসা দিতে হয়। সেই জায়গাটায় আমি একটু ফিরে যাব। তো করোনা সম্পর্কে আমি একটু কথা বলে নেই। আচ্ছা, আমার যদি সময় সংক্ষেপ হয়ে আসে, আমার আলোচনা যদি দীর্ঘ হয়, আপনারা আমাকে থামিয়ে দিয়ে। হ্যাঁ, সময় আছে কয় মিনিট? 40 মিনিট। আপনারা সময় দিতে রাজি আছেন? আচ্ছা, করোনা নিয়ে আমাদের বাবু কথাগুলি বলেছেন, আমি ওনার সাথে একটু যোগ করতেছি। আচ্ছা, এখন করোনার সময় এটা একটা মহামারী, বিশ্ব মহামারী। এইটার থেকে আমরা বাঁচতে হবে, আমাদের রোগীদের বাঁচাইতে হবে, আমার পরিবারকে বাঁচাইতে হবে। সবাই তো আমরা একমত। এখন কিভাবে বাঁচাবো, কিভাবে বাঁচবো, সেইটা একটু গভীরের কথা আমি বলবো। রোগ হওয়ার পরে
একটা ব্যবস্থা, আর রোগ হওয়ার আগে একটা ব্যবস্থা। আমি ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করলাম। একটা হলো আমরা এখন সুস্থ আছি, এখন আমাদের করণীয়। আর একটা হলো করোনায় আক্রান্ত হয়েছে, তখন আমাদের চিকিৎসাটা কি হবে। করোনা হওয়ার আগে হইল প্রতিরোধ, আর করোনা হওয়ার পরে হইল প্রতিকার। এখন প্রতিরোধ আমরা কিভাবে করব? প্রথম কথা যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সংজ্ঞাটা দিয়েছে, সুস্থ থাকতে হলে কি করতে হবে? সুস্থ থাকা, অসুস্থতার একটা সংজ্ঞা আছে, যেমন দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক স্বাস্থ্যের বিচ্যুতির নাম হচ্ছে রোগ। তাহলে এই কি দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক কয়টা হলো? চারটা। তাহলে চার জায়গায় আমাদের সুস্থ থাকতে হবে। শুধু শরীর সুস্থ রাখলে কিন্তু এটাকে সুস্থ বলা যাবে না। আমার কোনো রোগ নাই, কিন্তু আমার ভিতরে হিংসা আছে, আমি কি সুস্থ? আমার ভিতরে লোভ আছে, আমি কি সুস্থ? আমি মিথ্যাবাদী, আমি কি সুস্থ? তাহলে আমরা এখানে কে সুস্থ? একটা হাত উঠান দেখি। তার মানে আমরা সবাই কি অসুস্থ। তাহলে এই অসুস্থ মানুষগুলি আমরা ডাক্তার। কারণ আমি ডাক্তার হয়ে যদি আমি অসুস্থ হই, তাহলে আমি অন্যের সুস্থতা কিভাবে তৈরি করবো, কিভাবে সুস্থতা দিব? এটা আমাদের একটা বিশাল প্রশ্ন না? এখন একজন ডাক্তার আগে তাকে পুরোপুরি সুস্থ থাকতে হবে, তারপরে না আমরা অন্যের সুস্থতা দিব। ডাক্তার কিভাবে সুস্থ থাকবে? প্রথম কথাটা আমি বলেই ফেলেছি যে আমি আমার রোগীকে, আমার অন্যজনকে আমার মতো করে মঙ্গল কামনা করব, আর আমি আমার চিকিৎসা বিষয়ক জ্ঞানে কোনো প্রকারের জ্ঞানের ত্রুটি রাখবো না। আমি জ্ঞান অর্জনে কোনো রকম অলসতা করব না। কারণ জ্ঞান এমন একটা জিনিস যেখান থেকে যত রকমের মঙ্গল, যত রকমের ভালো, তার জন্ম হয় কোথা থেকে? জ্ঞান থেকে। আর যত রকমের ব্যর্থতা, যত রকমের অকল্যাণ, যত রকমের অমঙ্গল, যত রকমের খারাপ, সেটা জন্ম হয় কোথা থেকে? অজ্ঞতা থেকে। তাহলে আমাদেরকে প্রথমে অজ্ঞতা থেকে বাঁচতে হবে। সেই অজ্ঞতাটা কি? আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে জ্ঞানী হতে হলে প্রথমে আমার মতো করে অন্যকে ভালোবাসতে হবে, অন্যের মঙ্গল কামনা করতে হবে। তাহলে আমার দেহের সেলগুলি আমার দেহের ভিতরে কি করবে? এক সেল আর এক সেলকে ভালোবাসা দিবে, এক সেল আর এক সেলের সাথে সমন্বয় করে এই দেহ রাজ্যটা পরিচালনা করবে। কোন রকম বিশৃঙ্খলা এই দেহে হবে না। তার মানে রাষ্ট্রে শান্তি বিরাজ করবে, যার নাম সুস্থতা। এখন আমরা তো সবাই রোগী, তাহলে এইখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? তাই তো প্রমাণ হলো যে আমরা সবাই রোগী। এখন এই রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। এই রোগ কিভাবে হয়েছে? এখন আমরা রোগের প্রবণতা, আমি করোনার আলোচনাটা আমি এখান থেকে শুরু করছি। করোনা চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞর প্রয়োজন আছে কি হোমিওপ্যাথিতে? করোনার জন্য আলাদা ওষুধ আবিষ্কারের প্রয়োজন আছে কি হোমিওপ্যাথিতে? কিন্তু পৃথিবীর যত চিকিৎসা আছে, যখনই কোনো নতুন রোগ আসে, সারা পৃথিবী তোলপাড় করে ফেলে, ওষুধ আবিষ্কার করতে হবে। কিসের? করোনা ভাইরাসে। করোনা ভাইরাসের উপরে বিশেষজ্ঞ তৈরি করতে হবে। করোনা ভাইরাসের উপরে শত শত হাজার হাজার কোটি টাকা
বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে কি জন্য? ওষুধ আবিষ্কারের জন্য, প্রতিষেধকের জন্য, বিশেষজ্ঞ তৈরি করার জন্য। কিন্তু হোমিওপ্যাথিতে কি এইসবের দরকার আছে? বিশেষজ্ঞ দরকার আছে? করোনার জন্য আলাদা ওষুধের দরকার আছে? কখনোই দরকার নাই। আপনারা কি সন্দিহান নাকি আমার এই কথার উপরে? আমাদের হাতে অস্ত্র মজুদ আছে আগে থেকে, প্রায় ৩৫০০ অস্ত্র আমাদের অস্ত্রাগারে মজুদ আছে। এখান থেকে একটা লাখশয়ী অস্ত্র আমি প্রয়োগ করব করোনার বিরুদ্ধে। কখন কোনটা প্রয়োজন হবে আমি ওই অস্ত্রাগার থেকে আঘাত করব। এটাই তো হোমিওপ্যাথি, নাকি অন্য কিছু? তাহলে করোনা চিকিৎসার জন্য আমাদের কোনো বিশেষজ্ঞের দরকার নাই, আমাদের নতুন কোনো ওষুধ আবিষ্কারের দরকার নাই। এখন রোগ হওয়ার জন্য 2টা শর্ত পূরণ হইতে হবে। যদি 2টা শর্ত পূরণ হয় তাহলে রোগ হবে, তা না হলে রোগ হবে না। যেমন এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছ জন্ম হয়েছে কিভাবে? প্রথমে একটা বীজ লাগছে, তারপরে ওই বীজটা কি করছে? মাটি, কিরকম মাটি? উর্বর মাটি। ঠিক অনুরূপ এই দেহের মধ্যে রোগ জন্মের জন্য একটা বীজ লাগবে, আর ভূমিটা উর্বর লাগবে। আমি আসার সময় আমাদের টিপু সাহেব, আমাদের ডাক্তার খালেদার হাজব্যান্ড, হাসির মাধ্যমে একটা কথা বলছে, কিন্তু কথাটা আমার কাছে দারুণ লেগেছে। উনি বলছে যে ভাই, করোনা কি আসবো, আমি খুব আনন্দে থাকি, হাসি খুশি থাকি। যখন করোনা আমারে আক্রমণ করে, রোগ আক্রমণ করে, তখন দেখা যায় এখানে কোনো চান্স নাই। এখানে খাওয়া নাই, এখানে আনন্দ এতই থাকে যে আমার এখানে যে থাকবে, আমার শত্রু হইয়া সে থাকার কোনো সুযোগ নাই। তো বুঝাই বলো আর না বুঝাই বলো, কথাটা একদম পারফেক্ট। বীজ থাকলেই রোগ হবে না। আমরা তো কোটি কোটি জীবাণুর মধ্যে ডুবে আছি। মাছ যেরকম পানিতে ডুবে আছে, আমরা জীবাণু এই বাতাসের মধ্যে কোটি 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 বিলিয়ন বিলিয়ন জীবাণু আছে। আমাদের এই শরীর যদি অনুবীক্ষণের মাধ্যমে দেখা হয়, তাহলে দেখবেন যে আমাদের দেহে কত রকমের জীবাণু আছে। তা আমরা আক্রান্ত হচ্ছি না কেন? সব জীবাণুই কিন্তু কি ক্ষতিকর না, রোগ সৃষ্টি করে না। কিছু কিছু আমাদের দেহকে রক্ষা করে। কিভাবে? আমাদের বর্জ্যরা খেয়ে বেঁচে থাকে। আর কিছু কিছু আছে আমাদের যে প্রয়োজনীয় উপাদান, বেঁচে থাকার যে অবলম্বন, সেইগুলি খাওয়া শুরু করে। এটাকে বলে শত্রু, দেহের শত্রু। এই শত্রুগুলি আবার ছেলে কিন্তু চিনতে পারে যে এটা শত্রু আর এটা মিত্র। যে শত্রু তাকে বাধা দেয়, আসতে দেয় না দেহের ভিতরে। এখানে প্রতিরক্ষা বাহিনী আছে। এই প্রতিরক্ষা বাহিনী রোগ প্রতিরোধ করে, শত্রুকে চিনে। আর যে মিত্র, তাকে বাধা দেয় না, যে ঠিক আছে বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি থাকো, আসছো, ভালো মন্দ খাও। অর্থাৎ আমাদের দেহেও তাদের খাবার আছে। এইভাবে আমরা একটা ভয়ানক অবস্থার মধ্যে বসবাস করি। এখন আমি যদি বীজ আর উর্বর ভূমি এই দুটোকে আলাদা রাখি, তাহলে কি রোগ হবে? এখন আমাদের 2টা কাজ, একটা হলো বীজ আর উর্বরতা, এই দুটারে একত্র হইতে না দেওয়া। কিভাবে আমরা দিব না? আমরা যে মাস্ক পরেছি না, কেন পরেছি? কেন পরেছি? ওই জীবাণু যাতে আমাদের দেহে না আসতে পারে, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা নিজেরাই যদি মাস্ক কেন পরছি এটা না জানি, তাহলে তো হবে না। আমরা বারবার হাত ধুই, কেন ধুই? জীবাণু যাতে আমাদের শরীরে সংক্রমণ করতে না পারে। আমরা যে দূরে দূরে বসছি, কেন বসছি?
এটাও একটা স্বাস্থ্যবিধি। আমরা প্রথম শুরু করেছিলাম আনন্দের মধ্য দিয়ে। আনন্দ করেছি না আজকে? কেন আনন্দ করেছি? যে আমাদের দেহকে রক্ষা করে সেই শক্তিকে আমরা উজ্জীবিত করার জন্য আনন্দ করলাম। তাহলে কতগুলি ব্যবস্থা দেখেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এগুলি সবই স্বাস্থ্যবিধির আওতায়, যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমাদের জীবনী শক্তিকে সবল রাখার জন্য সুষম খাদ্য আহার করবো। এখন দেখবেন টিভি খুললেই কি ধরনের খাবার খাইতে হবে, গরম পানি খাইতে হবে, সহজপাচ্য পুষ্টিকর খাবার খাইতে হবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাইতে হবে, বলে না? আপনারা খবর বের করলে দেখবেন যে এগুলা কি করে, দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? একজন হোমিও ডাক্তারের প্রতিরোধ দুই ভাবে করাতে হবে। একটা হলো জেনারেল স্বাস্থ্যবিধি পালন, আর একটা মধ্যে আছে যেটা আর পৃথিবীর কোন চিকিৎসা নাই, সেটা কি? ধাতুগত চিকিৎসা। ধাতুগত চিকিৎসা দিতে হবে কিভাবে? ওই যে ডায়েরি আমি শুরুতে বলেছিলাম যে এই দেহ রাজ্য পরিচালনার জন্য একটা কানুন, একটা গঠনতন্ত্র লিপিবদ্ধ করা আছে। সেই লিপিতে আমি কতদিন বাঁচবো, আমার কি রোগ হবে এবং ভবিষ্যতে কি কি ঘটনা ঘটবে, আমার দেহ গঠনটা কিভাবে হবে, আমার চুল লম্বা হবে না খাটো হবে, আমার চুল কোঁকড়ানো হবে নাকি সোজা হবে, আমার ভুরুটা যুগল হবে নাকি আলাদা হবে, হ্যাঁ, আমার নাকটা খারাপ হবে না ভোঁতা হবে, এই সমস্ত কিছু ওই ডায়েরিতে লিপিবদ্ধ আছে। একটা কথা মাথায় রাখবেন, আমি সরাসরি কথাটা বলি, যারা আমরা মাইন্ড মেথড নিয়ে কাজ করতে চাই, মাইন্ড মেথড নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, তাদের উদ্দেশ্যে বিশেষ করে কথাটা বলা। মাইন্ড কোথায় বাস করে? মাইন্ড দেহের কোন জায়গায় থাকে? যার কোনো অস্তিত্বই নাই তাকে নিয়ে আমরা বেশি মাতামাতি করে ফেলছি। মাইন্ড হচ্ছে স্মৃতি আর বুদ্ধিমত্তার সমন্বিত একটা বিষয়। এখন স্মৃতি, এই দেহের ভিতরে প্রত্যেকটা কোষের ভিতরে স্মৃতি আছে। কি পরিমাণ যে স্মৃতি আছে আমাদের দেহে, লক্ষ 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 কোটি কোটি বছরের যে পূর্বপুরুষ আমাদের ছিল, সেই পূর্বপুরুষদের চেহারা, আকৃতি, তাদের চোখ, তাদের কান, তাদের নাক নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই পর্যন্ত এসেছি। তাহলে আমাদের এই পুরো দেহটাই হচ্ছে একটা স্মৃতির স্তূপ। এখন এই স্মৃতির স্তূপ, আমি 2 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছি তা কিন্তু আমার মনে নাই, আছে কি? আমার দাদার দাদার দাদা কেমন ছিল চেহারায় তা কিন্তু আমি মনে রাখি নাই, বলতে পারবো না। কিন্তু আমার এই দেহের প্রতিটি কোষে সেই স্মৃতি বহন করে চলেছে। প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর স্বাস্থ্যবিধিটা, সুষম খাদ্যটা কিন্তু হোমিওপ্যাথির দর্শনে কমন বলে কোনো কথা নাই। প্রতিরোধ বাড়াইতে হলে আমাদের স্বাস্থ্যবিধির মধ্যে খাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেরই আছে যে বিশেষ বিশেষ খাদ্য সহ্য করতে পারে না, হজম হয় না। মনে করেন দুধ একটা পুষ্টিকর খাবার, এখন আমি সবার জন্য দুধ প্রেসক্রিপশন করলাম। যার দুধ হজম হয় না তার কি সত্যি উপকার হবে না অপকার হবে? যার শাকসবজি সহ্য হয় না তাকে যদি আমরা বলি যে টাটকা সবুজ শাকসবজি খাবে, তার জন্য উপকার হবে না অপকার হবে? অপকার হবে। কিন্তু প্রচলিত অন্যান্য চিকিৎসায় এইটা বিচার করা হয় না। কমন প্রেসক্রিপশন, কমন স্বাস্থ্যবিধির কথা বলা হয়।
হোমিওপ্যাথিতে স্বাস্থ্যবিধি প্রত্যেকটা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হবে। যেটা আপনারা যারা ডাক্তার আছেন, আমরা তো সবাই ডাক্তার, এই কথাটা মনে রাখতে হবে আমাদের, যে প্রত্যেক ব্যক্তির জন্য প্রেসক্রিপশন আলাদা আলাদা হবে। কমন বলে কোনো কথা হোমিওপ্যাথিতে নাই। তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা যদি জাগিয়ে তুলতে চাই প্রতিরোধ ক্ষমতা, প্রত্যেক ব্যক্তিকে তার লাইফ হিস্ট্রি নেওয়ার পরে তার পূর্বপুরুষদের কি রোগ ব্যাধি ছিল, তার দেহের গঠনটাকে, তার চুলের গঠনটাকে, তার দেহের সংযোজন প্রবল না বিয়োজন প্রবল, তার দেহটা কি পচনশীল নাকি কার্যগত বিশৃঙ্খলা, এই যে বিষয়গুলো প্রথম কাজটা হবে আমাদের পুরো জীবন ইতিহাস অর্থাৎ অর্গাননের আলোকে পূর্ণাঙ্গ একটা রোগীলিপি তৈরি করা। এবং পূর্ণাঙ্গ রোগীলিপি তৈরি করার পরে এই যে তার যে স্থায়ী লক্ষণ, যেটা জন্মই হয়েছে ওই লক্ষণগুলো নিয়ে, অর্থাৎ এই যে আমরা যে ডিএনএ টেস্ট করে যে রেজাল্ট পাবো, সেটা কিন্তু আমাদের মহান গুরু, এই চিকিৎসা জগতের গুরু আজ থেকে 200 বছর আগে কল্পনা করতে পারেন, যখন গরুর গাড়ি ছিল একমাত্র বাহন, 200 বছর আগের বিজ্ঞানের দশা কি ছিল। আজকের আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে বংশগত রোগগুলি, পূর্বপুরুষদের রোগগুলি প্রবণতা নিয়ে আমরা পৃথিবীতে আসছি। প্রবণতা কি? উর্বরতা। এই মাটিতে যে কোনো বীজ বুনলেই সাথে সাথে গজাবে, আর যদি এখানে বীজটা ফেলানো হয় গজাবে না। আমাদের এই দেহটা এক একটা ফসলের জন্য উর্বর। কারো দেহ টিউবারকুলোসিসের জন্য উর্বর, যক্ষা হওয়ার জন্য, ডায়াবেটিস হওয়ার জন্য উর্বর। কারো দেহ টিউমার হওয়ার জন্য উর্বর, কারো দেহ চর্মরোগ উৎপাদনের জন্য উর্বর। তিনটা দেহ কিন্তু 3 রকম চরিত্র, 3 রকম না, একটা ধ্বংস করে, আর একটা সংযোজন করে, আর একটা বিশৃঙ্খলা তৈরি করে। তাহলে 3 রকমের উর্বর দেহ আমাদের গুরুর বক্তব্য অনুযায়ী। তাহলে এই উর্বরতার উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসা দিতে হবে, যাতে এই উর্বরতা না থাকে। অর্থাৎ এই উর্বর মাটিটাকে অনুর্বর করে দিতে হবে। সেই কাজটা একজন হোমিও ডাক্তাররা যদি করতে পারে, তাহলে কি হবে? তার দেহে প্রচন্ড ভাবে রোগ প্রতিরোধ তৈরি হবে। তার দেহে যদি রোগ বিষ ঢোকেও, করোনা ভাইরাস বলে বা যে কোনো ভাইরাস বলে, তার দেহে কোনো রোগী ঢুকতে পারবে না। করোনা ভাইরাস কেন, যে কোনো রোগী সে প্রতিহত করতে পারবে। কারণ বিষ ঢুকলেও সে মারা যাবে। কিসের অভাবে? খাদ্যের অভাবে, উর্বরতার অভাবে। সে তো খাবারই পাবে না। ওই যে আমাদের এই টিপু সাহেবের মতো, যে দেহে ঢুকলো এসে দেখে যে আমাদেরকে আদর আপ্যায়ন করে না, খাইতে দেয় না, তখন সে লজ্জায় ফিরে যাবে। যদিও জানি না বই যে কথাটা বলছে, কিন্তু কথাটা একদম পারফেক্ট। যখন আমাদের দেহে রোগ বীজ ঢোকে, যদি উর্বরতা না পায়, যদি তাদের খাদ্য না পায়, তাহলে তারা কি করবে? তার দেহে আর কোনো রোগ হবে না। তাহলে রোগ হওয়ার আগে আমাদেরকে এই কাজগুলি করতে হবে। কি? ধাতুগত চিকিৎসা দিতে হবে, নির্মল আনন্দ থাকতে হবে। নির্মল আনন্দ, যেটা আমরা আজকে করলাম, আমরা আনন্দিত হয়েছি না? আমাদের এই দীর্ঘ গৃহবন্দী দশা থেকে আমরা আজকে মুক্ত, তাই না? আমাদের প্রাণ, আমাদের মন আজকে আনন্দে নেচে উঠেছে। আমরা এখন সবাই সুস্থ বোধ করতেছি। এখন কারোর ভিতরে হিংসা আছে, লোভ কাজ করতেছে, বিদ্বেষ আছে? আমরা এই মুহূর্তের জন্য সবাই সুস্থ। তাহলে আনন্দটা জীবনে কত বেশি প্রয়োজন? অনেক অনেক বেশি প্রয়োজন। আনন্দ হচ্ছে আত্মার খোরাক, আত্মার শক্তি বৃদ্ধি করে। আর এইটা যদি আমরা বজায় রাখতে পারি, শান্তি বজায় থাকে কিসে? অন্যের মঙ্গল কামনার ভিতরে। আমরা সবাইকে ভালোবাসবো আমার নিজের মতো করে। তাহলে আমার আত্মা, আমার দেহ
প্রশান্তিতে ভরে যাবে। আমি যদি অন্যের জন্য কাজ করি, পুরস্কারটা পাবো না পাবো না? কি আপনাদের বিশ্বাস? কি পাবো? অন্যকে যদি ভালোবাসা দেয়, আমিও বিনিময়ে ভালোবাসা পাবো। তখন আমার হৃদয়ে, আমার মনে শান্তির জোয়ার বইবে। আর একটা রয়ে গেল দেহ। এই দেহরও একটা খোরাক আছে। আমি যদি অতিমাত্রায় খেয়ে ফেলি, তাহলে কি হবে? আমার বাড়তি খাবারটা আমার দেহে বিষ তৈরি করবে, বিষক্রিয়া হবে। আমার দেহকে সে উপকারের পরিবর্তে অপকার করবে। তাহলে একটা মার্জিন মাফিক খাবার আমার খাইতে হবে, তাই না? যতটুকু প্রয়োজন আমি ততটুকু খাবার খাবো, দেহের জন্য যতটুকু প্রয়োজন। বেশি খেলেই কিন্তু সেটা বিষাক্ততা তৈরি হবে দেহের ভিতরে। তাইলে সুষম খাদ্য, সুষম আহার, স্বাস্থ্যবিধি পালন, দেহকে রক্ষার জন্য এগুলি আমাদের করতে হবে। তাহলে এই কয়টা যদি আমরা মেনে চলি, তাহলে প্রথম কাজটা কিন্তু হয়ে গেল। কি কাজ? দেহের ভিতরে আমি কোনো রোগী ঢুকতে দিব না, প্রতিরোধ করে তুললাম। কিন্তু তারপরেও যদি কোনো কারো রোগ হয়, তখন আমি কি করব? লক্ষণ সাদৃশ্যে তার চিকিৎসা দেব। হোমিওপ্যাথিতে করোনার নামে কোনো চিকিৎসা আছে কি? আপনারা বইতে পেয়েছেন যে এটা করোনার ওষুধ। তাহলে আমি কিসের ভিত্তিতে চিকিৎসা দেব? লক্ষণের ভিত্তিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক করোনার রোগী পেয়েছি, কিন্তু পরীক্ষা ছাড়া। পরীক্ষার যে রিপোর্ট দেয় আপনারা তো দেখেছেন, পরীক্ষার কাছেই মানুষ এখন যাচ্ছে না, কারণ পরীক্ষা দেয় ভুয়া রিপোর্ট। হ্যাঁ, পরীক্ষার নামে হয়রানি। তো যার জন্য জনগণ আর এই ভুয়া রিপোর্টের জন্য লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করা, হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষা করলো, এটা ভুয়া রিপোর্ট হাতে নিয়ে আসলো। হ্যাঁ, যত পজিটিভ দিয়েছিল সবগুলো নেগেটিভ, প্রায় নেগেটিভ আসছে অন্য জায়গায় পরীক্ষা করে। তো যাই হোক, আমরা করোনার নামে চিকিৎসা দিব না, করোনাকে আমরা ভয় পাবো না। আমরা আগে যেরকম সাহস নিয়ে চেম্বারে যে কোনো নামের যে কোনো রোগ আসুক আমরা চিকিৎসা দিতে পেরেছি না আগে? আমি আজকে যে কথাটা বলতে চাই যে করোনা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। করোনা এখন একেবারে সাধারণ সাদামাটা একটা রোগে পরিণত হয়েছে। আমার মনে আছে ছোটবেলায়, আপনারা যারা একটু বয়স্ক তারা জানেন যে ছোটবেলায় বসন্ত হইতো। আমি দেখেছি বসন্তের মহামারী, কলেরার মহামারী, কিরকম লোক মারা যেত, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলত। এমনও মারা যেত যে পরিবারে একজন লোক বাকি থাকতো না। এমনও হতো মাটি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, কারণ ভয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেত। সেই তুলনায় তো এরা একেবারে, আমি মনে করি যে 100 জনের রোগ হইলে কয়জন মারা যায়? শতকরা 2 জন, 1 জন। আমার মতো বুড়ারা মারা যায়, আপনাদের মতো জোয়ানরা বেশি মারা যায় না। জোয়ানের সংখ্যা খুবই কম। এখন এই রোগকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা লক্ষণ সাদৃশ্যে চিকিৎসা দিব। এবং যেটা আমাদের তালুকদার স্যার বলেছেন, তারপরে চাকিবাবু বলেছেন যে আমরা লক্ষণ সাদৃশ্যে ওষুধ দিয়ে প্রতিটি রোগীতে সফলতা লাভ করেছি। সঠিক, ওনারা সঠিক বলেছেন। আপনাদের কাছেও করোনা রোগী আসবে, করোনার নাম উচ্চারণ করার দরকার নাই। আপনারা যার কাছে যে রোগীটা যাবে, লক্ষণ সাদৃশ্যে আমরা আগেও এই ধরনের রোগী ভালো করেছি, এখনো আমরা ভালো করার যোগ্যতা রাখি। সেই ওষুধ আমাদের হাতে আছে। তরুণ রোগে চিকিৎসা যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে আমরা যে কোনো নামের যে কোনো রোগকে মোকাবেলা করতে পারবো। সেটা করোনা হোক, যে কোনো নামের যে কোনো রোগ হোক। সেই উপাদানগুলো কি?
এখনো আমরা একটা জিনিস লক্ষ্য করেন, এটা কোন সিজন? এই যে একটা আবহাওয়া, এখন বর্ষাকাল না, বর্ষাকালে পীড়া, বর্ষাকালীন পীড়া কি কি ওষুধ আছে? ট্রান্সটল, ডালকামারা, ন্যাট্রামসাল, থ্যাংক ইউ, তারপর মানসল, সুজাম। দেখবেন এই সময় যাদের করোনা হয় বেশিরভাগ এই সব ওষুধগুলির মধ্যে কভার হয়ে যায়। যখন এই আবহাওয়াটা চেঞ্জ হবে, যখন গ্রীষ্মকাল আসবে, প্রচন্ড গরম, গরমের থেকে যখন রোগীটা আসবে তখন দেখবেন গ্রীষ্মকালীন পীড়া ওষুধগুলি প্রায় করোনা রোগীদের ক্ষেত্রে সেই লক্ষণগুলো নিয়ে আসতেছে। এখন করোনাকে যদি আমরা মাথার মগজের ভিতরে ঢুকাই তাহলে খালি বারবার কিন্তু করোনার ওষুধ খুঁজবো, কোনো দরকার নাই, করোনার ওষুধ খোঁজার দরকার নাই। আমরা দেখব তরুণ রোগের জন্য কারণ, অবস্থান, অনুভূতি, রাজনীতি